এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 6 এর হিস্ট্রি তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের দ্বারা আলোচনা করব। এই অধ্যায়টা আমি শুরু করে দিয়েছি এবং কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে আলোচনা মিস করে যাবে। আমি লাইন ওয়াইজ বুঝিয়ে দেবো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে পেজ 38-এ কারিগরি শিল্প এর আগে পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। তাহলে হরপ্পা সভ্যতা আলোচনা করছিলাম, আর হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এবার দেখো কারিগরি শিল্প, এখান থেকে শুরু করব। দেখো, হরপ্পা সভ্যতার অর্থনীতির অন্যতম জরুরি দিক হলো কারিগরি শিল্প। পাথর ও ধাতু দুটোরই ব্যবহার হতো কারিগরি শিল্পে। ধাতুর মধ্যে তামা, কাঁসা ও ব্রোঞ্জের ব্যবহার হতো। লোহার ব্যবহার হরপ্পার মানুষ জানতো না। এই সভ্যতায় তামা ও কাঁসার তৈরি ছুরি, কুঠার, বাটালি প্রভৃতি পাওয়া গিয়েছে। তাছাড়া মাটি ও ধাতুর বাসনপত্র বানানো হতো। পাথরের ছুরি তৈরি কারখানাও হরপ্পা সভ্যতায় ছিল। হরপ্পা সভ্যতার অর্থনীতির অন্যতম দিকই হলো কারিগরি শিল্প। তাহলে এই কারিগরি শিল্পে পাথর এবং ধাতু এই দুটো জিনিসের ব্যবহার লক্ষ্য করা যায়। ধাতুর মধ্যে কি কি ছিল দেখো, তামা, কাঁসা আর ব্রোঞ্জের ব্যবহার। লোহার তখন ব্যবহার শুরু হয়নি বা মানুষ জানতো না। তখন তামার তৈরি, তামা বা কাঁসা তৈরি ছুরি, কুঠার, বাটালি এগুলো দেখতে পাওয়া যায়। আর মাটি ও ধাতুর বাসনপত্র বানানো হতো। পাথরের ছুরি তৈরির কারখানাও হরপ্পা সভ্যতায় ছিল। হরপ্পা সভ্যতা নানা রকম মাটির পাত্র ছিল কারিগরি উন্নতির নজির। বেশিরভাগ পাত্র সাদামাটা রোজকার ব্যবহারের জন্য পোড়ানোর ফলে সেগুলি লালচে রঙের হয়ে উঠেছিল। কিছু পাত্রের গায়ে চকচকে লাল পালিশ লাগানো হতো, সেগুলির গায়ে উজ্জ্বল কালো রঙের নকশাও আঁকা হতো। এই পাত্রগুলিকে প্রত্নতাত্ত্বিকরা লাল কালো মাটির পাত্র বলেন। তুলনায় হালকা ও পাতলা ওই মাটির পাত্রগুলি রোজকার কাজে ব্যবহার করা হতো না। মাটি দিয়ে থালা, বাটি, রান্নার বাসন, জ্বালা জাতীয় পাত্র হরপ্পা সভ্যতায় তৈরি হতো। তাহলে হরপ্পা সভ্যতায় কি ধরনের বাসনপত্র দেখতে পাওয়া যেত? সে তখনকার দিনে মাটির পাত্র ব্যবহার হয়েছিল, আর এই পাত্রগুলো হচ্ছে সাদামাটা, আর প্রত্যেক দিন যেরকম আমরা ইউজ করি সেরকম রোজগারের ব্যবহারের জন্য এগুলো ব্যবহৃত হতো। আর এগুলো হচ্ছে পুড়িয়ে ব্যবহার করা হতো, তাই জন্য এর রং হচ্ছে লালচে রঙের। আবার পাত্রের গায়ে চকচকে লাল পালিশও লাগানো হতো। আবার নকশাও আঁকা হতো। এর পাত্রগুলিকে প্রত্নতাত্ত্বিকরা লাল কালো মাটির পাত্র বলতেন। এগুলো তুলনায় হালকা আর পাতলা। আর এই মাটির পাত্রগুলো রোজকার কাজে ব্যবহার হতো না, কারণ মাটি দিয়ে থালা, বাটি, রান্নার বাসন, জ্বালা জাতীয় পাত্র এগুলো হরপ্পা সভ্যতায় তৈরি করা হয়েছিল। এরপর দেখো, হরপ্পা সভ্যতায় কাপড় বোনার কারিগরিও ছিল। মহেঞ্জোদারোতে পুরনো কাপড় বানানোর নজির দেখতে পাওয়া গেছে। কাপড়ে সুতোর কাজ করার শিল্প ও হরপ্পা সভ্যতায় দেখা যায়। মহেঞ্জোদারো থেকে পাওয়া পুরুষ মূর্তিটির গায়ের পোশাকে তারই নমুনা রয়েছে। তাহলে এখানে কাপড় বোনার কারিগরিও ছিল। আর মহেঞ্জোদারোতে পুরনো কাপড় বানানোর নজির দেখতে পাওয়া যায়। আর এখানে কাপড়ে সুতোর কাজ করা হতো। হরপ্পা সভ্যতায় সেই শিল্প লক্ষ্য করা গেছে। আর মহেঞ্জোদারো থেকে যে পুরুষ মূর্তিটি পাওয়া গেছে তার গায়ের পোশাকে এই সুতোর কাজ করার নমুনাও দেখতে পাওয়া যায়। ইট বানানোর শিল্প এই সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ কারিগরি দিক। কাদামাটির ইট ও চুল্লিতে পোড়ানো পাকা ইট এই দুয়ের ব্যবহারই দেখতে পাওয়া যায়। তা তখনকার দিনে শিল্পের মধ্যে ইট বানানোর নজিরও ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ কারিগরি দিক ছিল। আর কাদামাটির ইট আর চুল্লিতে পোড়ানো পাকা ইট এই দুটো ইটেরই ব্যবহার লক্ষ্য করা যায়। তবে চুল্লিতে পোড়ানো পাকা ইট সম্ভবত জরুরি ইমারত বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হতো। তাহলে এগুলো বড় বড় ইমারত তৈরির ক্ষেত্রে এই পোড়ানো পাকা ইটই ব্যবহার করা হতো। হরপ্পা সভ্যতার শিল্পের অন্যতম নমুনা অনেক রকম মালার দানা। সে কাজে সোনা, তামা, শাঁখ, দামি কম দামি পাথর, হাতির দাঁত প্রভৃতির ব্যবহার হতো। নীলচে, লাপিস লাজুলি পাথরও গয়না বানাতে লাগতো। মালার দানা বানানোর কারখানাও হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে। সূক্ষ্ম ওজন মাপার বাটখারাও খোঁজ মিলেছে। তাহলে হরপ্পা সভ্যতায় অন্যতম কারিগরি শিল্পের মধ্যে ছিল মালার দানা। সেখানে মালার দানা ব্যবহার করা হতো। আর সোনা, তামা, শাঁখ, দামি পাথর, হাতির দাঁত প্রভৃতির ব্যবহারও হতো। আর কি কি পাথর দেখা গেছে দেখো, নীলচে, লাপিস লাজুলি পাথরের গয়নাও এখানে
বানাতে দেখা গেছে। আর মালার দানা বানানোর কারখানা হরপ্পা সভ্যতায় দেখতে পাওয়া গেছে। আর সূক্ষ্ম ওজন মাপার বাটখারারও খোঁজ মিলেছে। এর পরের পেজে চলে আসো। হরপ্পা সভ্যতাতেই প্রথম পাথর ও ধাতুর ভাস্কর্যের নমুনা দেখা যায়। পাশাপাশি পোড়ামাটির ভাস্কর্যের নজিরও রয়েছে। একটি ব্রোঞ্জে তৈরি নারী মূর্তির পাওয়া গিয়েছে মহেঞ্জোদারো থেকে। আর শিল্পের দিক থেকে সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ব্রোঞ্জের তৈরি কয়েকটি পশু মূর্তিরও হরপ্পা সভ্যতায় পাওয়া গিয়েছে, তবে পোড়ামাটি তৈরি মূর্তির সংখ্যা অনেক বেশি। নারী মূর্তি, পশু ও পাখির মূর্তি তৈরিতে পোড়ামাটির ব্যবহার করা হতো। পোড়ামাটি তৈরি বানরের মূর্তিও পাওয়া গিয়েছে, সেগুলি সম্ভবত খেলনা ছিল। তাহলে এই হরপ্পা সভ্যতাতেই প্রথম পাথর আর ধাতুর ভাস্কর্যের নমুনা দেখতে পাওয়া যায়। এছাড়াও পোড়ামাটির ভাস্কর্য দেখা যায়। আর কি পাওয়া যায় দেখো, ব্রোঞ্জের তৈরি একটা নারী মূর্তি পাওয়া গেছে, সেটা কোথায়? মহেঞ্জোদারোতে। আর শিল্পের দিক থেকে সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও কয়েকটি ব্রোঞ্জের তৈরি পশু মূর্তি হরপ্পা সভ্যতায় দেখতে পাওয়া যায়। আর পোড়া মাটির তৈরি মূর্তির সংখ্যা অনেক বেশি ছিল সেখানে। আর নারী মূর্তি, পশু মূর্তি, পশু পাখির মূর্তি, এগুলিতে পোড়ামাটির ব্যবহার দেখতে পাওয়া গেছে। এছাড়াও বানরের মূর্তিও দেখতে পাওয়া গেছে, সেটা হচ্ছে পোড়ামাটিরই তৈরি। আর এগুলো হচ্ছে খেলনা হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু এত রকম কারিগরি শিল্পের জন্য দরকারি কাঁচামাল কোথা থেকে পাওয়া যেত? সমস্ত কাঁচামালই অবশ্যই হরপ্পা সভ্যতা থেকে পাওয়া যেত না। বিভিন্ন এলাকা থেকে নানা রকম কাঁচামাল নিয়ে আসা হতো। কাঁচামাল আনানোই ছিল হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান দিক। তাহলে এই সমস্ত যে কারিগরি শিল্প, বিভিন্ন রকম জিনিস তৈরি হতো, কারিগরি শিল্পে বিভিন্ন রকম জিনিস তৈরি হতো, সেগুলো তৈরির জন্য তো কাঁচামালের দরকার হয়। সেগুলো কোথা থেকে আসতো? সেগুলো কিন্তু সব হরপ্পা সভ্যতায় পাওয়া যেত না, কারণ এত কাঁচামালের যোগান দেওয়া কিন্তু সম্ভব হতো না। সেই জন্য কাঁচামাল বাইরে থেকে নিয়ে আসা হতো। আর এটাই ছিল হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান দিক। এই কাজে হরপ্পা সভ্যতার শিলমোহরগুলিও অবশ্যই ব্যবহার হতো। এই সভ্যতার ইতিহাস জানার জন্য এই শিলমোহরগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এই সব কাজের জন্য কিন্তু হরপ্পা সভ্যতার শিলমোহর অবশ্যই ব্যবহার করা হতো। এই সভ্যতার ইতিহাস জানার জন্য একটা গুরুত্বপূর্ণ দিক। এরপর চলে আসো হরপ্পার বাণিজ্য। হরপ্পার বাণিজ্য দেখো, হরপ্পা সভ্যতার 23টা শিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায়। তাহলে কটা শিলমোহর পাওয়া গেছে? 23টা শিলমোহর। এই লাইনটা তোমরা মার্ক করে নাও, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এর থেকে বোঝা যায় যে এই দুই সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল। মেসোপটেমিয়াতে সম্ভবত হরপ্পার বণিকরা পাকাপাকি বসতিও গড়ে তুলেছিল। মেসোপটেমিয়াতে একটি শিলমোহরে খোদাই করা লিপি পাওয়া গেছে, সেটা পড়ে এরপরে পেয়ে চলে আসো। জানা যায় হরপ্পা সভ্যতার সঙ্গে জলপথে মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। হরপ্পা সভ্যতার আমলে পারস্য উপসাগরীয় এলাকার সমুদ্র বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এমনকি বিভিন্ন অঞ্চলের ভাষা জানার দোভাষীদেরও গুরুত্ব বেড়েছিল। সম্ভবত বিদেশ থেকে হরপ্পা সভ্যতায় আমদানি করা হতো সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি। আর রপ্তানি করা হতো বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য। তাহলে মেসোপটেমিয়াতে হরপ্পা সভ্যতায় একটা খোদাই করা শিলমোহর পাওয়া গেছে, এবং সেখান থেকে জানা যায় যে হরপ্পা সভ্যতার সঙ্গে জলপথে মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। আর এই সময় হরপ্পা সভ্যতার আমলে পারস্য উপসাগর এলাকায় সমুদ্র বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আর বিভিন্ন অঞ্চলের ভাষা জানা দোভাষীদেরও গুরুত্ব তখন বেড়েছিল। আর সম্ভবত বিদেশ থেকে হরপ্পা সভ্যতায় আমদানি করা হতো। দেখো কি আমদানি করা হতো বিদেশ থেকে? সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি। আর রপ্তানি কী করা হতো? বার্লি, ময়দা, তেল আর পশমজাত দ্রব্য। তাহলে এগুলো বিদেশ থেকে আনা হতো। সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি, পাখির মূর্তি। আর বিদেশে রপ্তানি করা হতো বার্লি, ময়দা, তেল, পশমজাত দ্রব্য। তবে শুধু জলপথেই নয়, স্থলপথেও হরপ্পা বাণিজ্য চলত। ইরানে হরপ্পা সভ্যতার শিলমোহর পাওয়া গেছে। আবার এখানকার তুর্কমেনিস্তানে হরপ্পায় তৈরি শিল্পদ্রব্যের খোঁজ মিলেছে। এইসব আমদানি রপ্তানি স্থলপথের মাধ্যমেই হতো। হরপ্পা সভ্যতার যোগাযোগ ব্যবস্থায় বিভিন্ন উপায় ছিল। ভারবাহী পশু, গাড়ি, নৌকো ও জাহাজের ব্যবহার হতো। স্থলপথ ও জলপথে রোজগার, যাতায়াত ও ব্যবসা বাণিজ্য চলত। বলদ, গাধা ও উটের ব্যবহার হতো হরপ্পা সভ্যতায়। তবে গাধা ও উট সম্ভবত ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে আনা হয়েছিল। গাড়ি টানার কাজে বলদের ব্যবহার হতো বেশি। হরপ্পায় অনেক গাড়ির আদলে বানানো কাদামাটির খেলনা গাড়ি পাওয়া গেছে। এগুলিতে চাকার ব্যবহারও আছে। বেশিরভাগ গাড়িগুলি ছিল 2 চাকার। চাকাগুলি ছিল বেশ শক্ত, গোল করে কাটা 3টি সমান মাপের তক্তা দিয়ে সেগুলো তৈরি হতো। আবার কয়েকটি ছোট
গাড়িও পাওয়া গেছে, সেগুলিতে অনেক চাকা লাগানো। তাহলে হরপ্পা সভ্যতার যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপায় ছিল, যেমন ভারবাহী পশু, গাড়ি, নৌকো, জাহাজ এইসবের ব্যবহার তখন দেখা গেছে। স্থলপথ, জলপথে রোজকার যাতায়াত আর ব্যবসা বাণিজ্য হতো। এছাড়া বলদ, গাধা, উটের ব্যবহারও হতো হরপ্পা সভ্যতায়। আর গাধা আর উট এগুলো হচ্ছে ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে আনা হয়েছিল, সেটাই মনে করা হয়। আর গাড়ি টানার কাজে বলদের ব্যবহার বেশি হতো। হরপ্পায় অনেক গাড়ির আদলে বানানো কাদামাটির খেলনা গাড়িও দেখতে পাওয়া গেছে, আর এগুলিতে চাকার ব্যবহার আছে। আর বেশিরভাগ গাড়ি ছিল 2 চাকার, আর চাকাগুলো বেশ শক্ত ছিল। এগুলো কিভাবে তৈরি ছিল দেখো, গোল করে কাটা 3টি সমান মাপের তক্তা দিয়ে এই চাকাগুলো তৈরি করা হয়েছিল। আবার কয়েকটি ছোট গাড়িও পাওয়া যায়, সেগুলিতে অনেকগুলো চাকা লাগানো। হরপ্পার রাস্তায় গাড়ির চাকার গভীর ছাপ পাওয়া গেছে, তার থেকে বোঝা যায় গাড়ির কাঠামোগুলো নেহাত ছোট ছিল না। হরপ্পার অনেক রাস্তায় এবড়ো খেবড়ো ছিল, বলদে টানা গাড়িগুলি উঁচু নিচু রাস্তায় সহজেই চলতে পারত। তবে গাড়ির থেকে নৌকায় যাতায়াতের সময় কম লাগতো, পশুতে টানা গাড়ি চলতো খুব আস্তে, তার উপর পশুদের খাওয়াতে খরচ হতো। বরং নদীর স্রোত ও হাওয়ার সাহায্যেই সহজেই নৌকো চলতে পারত, কাজেই জলপথে যাতায়াত অনেক সস্তা ছিল। মহেঞ্জোদারো শিলমোহরে নৌকোর ছবি খোদাই করা আছে। পালতোলা নৌকার ব্যবহার হরপ্পা সভ্যতায় ছিল। হরপ্পার অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা অনেকটাই নদীর উপর নির্ভর করত। তাহলে হরপ্পা সভ্যতায় গাড়ি থেকে এই নৌকায় যাতায়াতের সময় কম লাগতো, পশুতে টানা গাড়ি চলতো খুব আস্তে আস্তে, আর পশুদের খাওয়াতে অনেক খরচ হতো। কিন্তু নদীর স্রোত আর হাওয়ার সাহায্যে নৌকা সহজেই চলতে পারতো, তাই জন্য জলপথে যাতায়াত অনেক সস্তা ছিল। তাহলে স্থলপথ থেকে জলপথে যাতায়াত করা সহজ ছিল, কারণ জলপথে গাড়ি খুব আস্তে আস্তে চলতো, কারণ সেগুলো ছিল পশুতে টানা গাড়ি, আর পশুদের খাওয়ার খরচ অনেক ব্যয় সাপেক্ষ ছিল। তাই জন্য নদীতে স্রোত আর হাওয়ার সাহায্যে সহজে নৌকা চলাচল করতে পারতো, তাই জন্য জলপথে যাতায়াত করা অনেক সস্তা ছিল। মহেঞ্জোদারো শিলমোহর নৌকার ছবি খোদাই করা আছে, আর পালতোলা নৌকার ব্যবহারও ছিল হরপ্পা সভ্যতায়। এই হরপ্পা সভ্যতার অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা অনেকটাই এই নদীভিত্তিক ছিল। তাহলে কারিগরি শিল্পে যতটা আলোচনা করলাম তার মধ্যে বড় প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে হরপ্পা সভ্যতায় কোন কোন ধরনের কারিগরি শিল্পের নমুনা পাওয়া যায়। তারপর হরপ্পা সভ্যতায় মাটির পাত্র সম্পর্কে কি জানো লেখো। তারপর হরপ্পা সভ্যতায় মালার দানা কিভাবে তৈরি হতো বা তৈরি সম্পর্কে কি জানো সেটা লেখো। তারপর হরপ্পা সভ্যতায় কারিগরি শিল্পের জন্য দরকারি কাঁচামাল কোথা থেকে পাওয়া যেত, তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। হরপ্পা সভ্যতায় কিভাবে জলপথে যাতায়াত করা যেত, বা হরপ্পা সভ্যতায় রোজগারে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য কিভাবে চলতো, এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসতে পারে। এই প্রশ্নগুলো আমি বলে দিলাম, তোমাদের এই প্যাসেজটা ভালোভাবে পড়বে তোমরা, আর আমি পড়ানো হয়ে গেলে এই প্রশ্নগুলো তোমাদের লিখিয়ে দেবো। এরপর দেখো হরপ্পা সভ্যতার ধর্ম। প্রত্নতাত্ত্বিকরা হরপ্পার বিভিন্ন কেন্দ্রে অনেক পোড়ামাটির নারী মূর্তি পেয়েছেন, তার থেকে মনে করা হয় ওই মূর্তিগুলি পুজো হতো, অর্থাৎ হরপ্পা সভ্যতায় মাতৃপূজার চল ছিল বলে মনে হয়। মহেঞ্জোদারোতে একটি শিলমোহর পাওয়া গিয়েছে, সেটিতে এক যোগীর মূর্তি খোদাই করা আছে। ওই যোগী জোড়াসনে বসে আছে, তার চারপাশে রয়েছে গন্ডার, বাঘ, হাতি ইত্যাদি বেশ কিছু বন্যপ্রাণী। একসময় ওই মূর্তিটিতে পশুপতি শিবের আদি রূপ বলে মনে করা হতো, কিন্তু পশু শব্দে গৃহপালিত প্রাণী বোঝায়, অথচ ওই মূর্তি চারপাশে সবই বন্যপ্রাণী দেখা যায়, সে কারণে মূর্তিকে পশুপতি শিবের আদি রূপ মনে করার কোনো যুক্তি নেই। তাহলে প্রত্নতাত্ত্বিকরা হরপ্পার বিভিন্ন কেন্দ্রে অনেক পোড়ামাটির নারী মূর্তি পেয়েছেন, এবং তার থেকে মনে হয় যে এই মূর্তিগুলো পূজা করা হতো, এবং হরপ্পা সভ্যতায় মাতৃপূজার চল ছিল বলে মনে হয়। তাহলে মাতৃ মূর্তি পূজার প্রচলন ছিল। আর মহেঞ্জোদারোতে একটি শিলমোহর পাওয়া গেছে, এবং সেটিতে একটি যোগী মূর্তি খোদাই করা আছে, আর এই যোগী জোড়াসনে বসে আছে, আর তার পাশে কী কী রয়েছে দেখো, গন্ডার, বাঘ, হাতি এই সমস্ত বন্যপ্রাণী। আর এই মূর্তিটিকে একসময় পশুপতি শিবের আদিরূপ বলে মনে করা হতো, কিন্তু যেহেতু পশু মানে হচ্ছে গৃহপালিত প্রাণীকে বোঝাতো, কিন্তু এই মূর্তির চারপাশে ছিল দেখো বাঘ, গন্ডার, হাতি, এগুলো কিন্তু বন্যপ্রাণীদের মধ্যে পড়ে, তাই জন্য এই মূর্তিটিকে পশুপতি শিবের আদিরূপ বলে মনে করার কোনো যুক্তি নেই। হরপ্পা সভ্যতা নানা রকম জীবজন্তু, গাছপালার পুজো করত, এক শিংওয়ালা কাল্পনিক পশু মূর্তির পুজো খুব বেশি হতো। হরপ্পা শিলমোহরের ষাঁড়ের ছাপ থেকে মনে হয় ষাঁড়ের পুজো হতো,
কিন্তু শিলমোহরে কখনোই গরুর মূর্তি দেখা যায় না। অশ্বত্থ গাছ ও পাতার ছবি শিলমোহর ও মাটির পাত্রে দেখা যায়। অশ্বত্থ গাছকে দেবতা হিসেবে পুজো করা হতো বলে মনে হয়। ধর্মীয় কাজে জলের ব্যবহার হতো, হয়তো মহেঞ্জোদারোর জলাশয়টি ধর্মীয় কাজে ব্যবহার হতো। হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। মৃতদেহের মাথার উত্তর দিকে করে শুয়ে রাখা হতো। সমাধির ভেতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো। কালীবঙ্গানে ইটের তৈরি সমাধিও দেখতে পাওয়া যায়। তাহলে হরপ্পায় বিভিন্ন রকম নানা রকম গাছপালা জীবজন্তুর পুজো করা হতো, আর এক শিংওয়ালা কাল্পনিক পশুমূর্তির পূজা খুব বেশি হতো। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নিতে পারো। এগুলো শর্ট কোশ্চেন, শূন্যস্থান পূরণ, এগুলো এই ধরনের প্রশ্নে আসতে পারে। হরপ্পা শিলমোহরে কোন প্রাণীর ছাপ দেখা যায়? ষাঁড়ের ছাপ দেখা যায়। আর ষাঁড়ের পুজো তখন করা হতো বলে মনে করা হয়। কিন্তু কখনোই গরুর মূর্তি দেখা যায় না। শিলমোহরে গরুর মূর্তি দেখা যায় না, কিন্তু অশ্বত্থ গাছ ও পাতার ছবি শিলমোহর আর মাটির পাত্রে দেখা গিয়েছে। অশ্বত্থ গাছকে তখন দেবতা হিসাবে পুজো করা হতো বলে মনে করা হয়। আর তখন ধর্মীয় কাজে জলের ব্যবহার হতো, হয়তো মহেঞ্জোদারো জলাশয়টি ধর্মীয় কাজে ব্যবহৃত হতো বলে মনে হয়। আর হরপ্পার সভ্যতায় মৃতদেহকে সমাধি দেওয়া হতো, তখন পোড়ানো হতো না, সমাধি দেওয়া হতো। আর মৃতদেহর মাথা উত্তর দিক করে শোয়াতে হতো, শুয়ে রাখা হতো। আর সমাধির ভেতরে গয়নার মাটির পাত্র রাখা হতো। আর কালীবঙ্গানে ইটের তৈরি সমাধি দেখতে পাওয়া যায়। তাহলে ইটের তৈরি সমাধি কোথায় দেখতে পাওয়া যায়? কালীবঙ্গানে। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে পড়বে। তাহলে এই যে যতটুকু পড়লাম হরপ্পা সভ্যতা ধর্ম সম্বন্ধে, এখানে তোমাদের বড় প্রশ্ন হিসেবে আসতে পারো হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে কী যেন লেখো। তাই তোমরা এইভাবে এগুলো পয়েন্টস করে লিখে নিতে পারো। কী ধরনের মূর্তি পূজা করা হতো, তারপরে কোন পশুর পুজো হতো, তারপর কি কি গাছ বা পাতার ছবি পাওয়া যায়, এই সমস্ত পয়েন্টসগুলো তোমরা লিখতে পারো। এরপর দেখো হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার অস্তিত্ব খ্রিস্টপূর্ব 1750 পরে ক্রমশ হারিয়ে যেতে থাকে। অথচ হঠাৎ করে একটি সভ্যতার শেষও হয়ে যায় না। বেশ কিছু ঘটনার যোগফলে হরপ্পা সভ্যতার অবনতি হয়েছিল। মহেঞ্জোদারো নগরের বিরাট পাঁচিলটি বেশ কয়েকবার নষ্ট হয়েছিল। পাঁচিলটিতে একই জায়গায় অনেকবার মেরামতির ছাপ দেখা যায়। তাছাড়া পাঁচিলের গায়ে কাদার চিহ্ন পাওয়া গেছে। ওই জমে থাকা কাদা সম্ভবত বন্যার ফলে এসেছিল। সিন্ধু নদের বন্যায় মহেঞ্জোদারোর ক্ষতি হয়েছিল বলে মনে হয়। তাহলে এই বিশাল বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার অস্তিত্ব কত খ্রিস্টাব্দের পর থেকে ধীরে ধীরে হারিয়ে যায়? 1750 পর থেকে। আবার হঠাৎ করে একটি সভ্যতা কিন্তু শেষ হয়নি, কিছু ঘটনার যোগফলে এই হরপ্পা সভ্যতার অবনতি হয়েছিল। তার কারণ দেখো, মহেঞ্জোদারো নগরের বিরাট পাঁচিলটা বেশ কয়েকবার নষ্ট হয়ে গিয়েছিল। পাঁচিলটিতে একই জায়গায় অনেকবার মেরামতির ছাপ দেখতে পাওয়া যায়, আর পাঁচিলের গায়ে কাদার চিহ্ন দেখা যায়। আর এই জমে থাকা কাদা সম্ভবত বন্যার ফলে এসেছিল। সিন্ধু নদের বন্যায় মহেঞ্জোদারোর ক্ষতি হয়েছিল বলে মনে করা হয়। খ্রিস্টপূর্ব 22 নাগাদ থেকে এশিয়ার মহাদেশে অনেক জায়গাতে বৃষ্টিপাত কমতে থাকে, ফলে শুষ্ক জলবায়ু দেখা যায়। তার জন্য কৃষিকাজ সমস্যার মুখে পড়েছিল। হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থাও এই সমস্যার আওতায় পড়েছিল বলে মনে হয়। তাছাড়া ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার হতো। গাছ কেটেই ওই কাঠ পাওয়া যেত বলে মনে হয়। ব্যাপকভাবে গাছ কাটার ফলেও বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল। তাহলে খ্রিস্টপূর্ব 2200 নাগাদ থেকে এশিয়া মহাদেশে অনেক জায়গাতেই বৃষ্টিপাত কমতে থাকে এবং শুষ্ক জলবায়ু দেখা যায়। এই শুষ্ক জলবায়ুর জন্য কৃষিকাজও সমস্যার মুখে পড়ে, কারণ কৃষিকাজের জন্য পর্যাপ্ত জলের প্রয়োজন। আর হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থা সমস্যার সম্মুখীন হয়েছিল বলে মনে করা হয়। আর ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার হতো, আর গাছ কেটে এই কাঠ পাওয়া যেত বলে মনে হয়। আর যেহেতু অনেক বেশি পরিমাণে গাছ কাটা হতো, তার জন্য কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল বলে মনে হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 19 পরের দিকে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়ে। এর ফলে হরপ্পা সভ্যতার অর্থনীতি সমস্যায় পড়েছিল বলে মনে হয়। পাশাপাশি নগর শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এইসব সমস্যাগুলি থেকে বেরোবার পথ হরপ্পা সভ্যতার মানুষেরা বের করতে পারেনি। তাহলে আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 পর থেকে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে একটা ভাটা পড়ে। এর ফলে হরপ্পা সভ্যতা অর্থনীতি সমস্যায় পড়েছিল। পাশাপাশি নগর শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এই সমস্ত সমস্যাগুলি থেকে বেরানোর পথ হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু বার করতে পারেনি।
এরপর দেখো হরপ্পা সভ্যতার লিপি। হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন, তাদের লিপিও পাওয়া গেছে, কিন্তু মুশকিল হলো সেই লিপি আজ অব্দি পড়া যায়নি, শুধু লিপির খানিকটা অনুমান করা যায়। হরপ্পার লিপি সাংকেতিক, তাতে 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে, তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না। এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে, আর লিপিতে ছোট ছোট চিহ্নগুলি হয়তো সংখ্যা বোঝায়। অনুমান করা হয় যে দ্রাবিড় ভাষাগুলির সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। ঋগ্বেদের ভাষাতেও দ্রাবিড়ীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে হরপ্পার বাসিন্দারা কিন্তু লিখতে পারতো না, কিন্তু তাদের লিপি দেখতে পাওয়া গেছে। আর এই লিপি কিন্তু আজ অব্দি পড়া যায়নি, কারণ তারা চিহ্ন ব্যবহার করতো। 375 থেকে 400টা চিহ্ন পাওয়া গিয়েছে, আর এখানে কিন্তু বর্ণমালা ছিল না বলে মনে করা হয়। আর এখানে লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে, এই লিপিগুলো ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, আর লিপিতে ছোট চিহ্নগুলো সংখ্যা বোঝানো হতো বলে মনে করা হয়। আর অনুমান করা হয় যে দ্রাবিড় ভাষাগুলোর সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। ঋগ্বেদের ভাষাতে দ্রাবিড়ীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। পাত্র, শিলমোহর, তামার ফলক, নানা কিছুর উপরই হরপ্পার লিপি পাওয়া গেছে। লিপি সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস ধোলাবিরার কেন্দ্র থেকে পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা এই লিপি, সেগুলি ঠিকমতো পড়া গেলে ভারতীয় উপমহাদেশের অনেক অজানা ইতিহাস জানা যাবে। তাহলে পাত্র, শিলমোহর, তামার ফলক, নানা কিছুর উপরই এই হরপ্পার লিপি পাওয়া যায়, আর এগুলো সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস ধোলাবিরা কেন্দ্র থেকে পাওয়া গেছে। আর হরপ্পা সভ্যতার উন্নতি নমুনাই কিন্তু হচ্ছে এই লিপি, আর এগুলো ঠিক মতো পড়া গেলে ভারতীয় উপমহাদেশের অনেক অজানা ইতিহাস কিন্তু পাওয়া যাবে বা তথ্য আমরা জানতে পারবো। তাহলে তোমাদের বড় প্রশ্ন হিসেবে আসতে পারে যে হরপ্পা সভ্যতার অবনতির কারণ কি ছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তোমাদের আসে। এই প্রশ্নগুলো সব আমি তোমাদের লিখিয়ে দেবো। এর পরের ভিডিওতে আমি অনুসরণের প্রশ্ন এবং সঙ্গে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমি আলোচনা করে দেবো। আজকে আমি তাহলে এখানেই শেষ করছি। আমার পড়ানো তোমাদের ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।